তো বন্ধুরা, আমরা এই সুন্দরবন ট্রিপের জার্নিটা শুরু করছি। এটাই হচ্ছে আমাদের লঞ্চ, আর এখানে অনেকগুলোই লঞ্চ আছে। সোনাখালি থেকে অনেক লঞ্চ টঞ্চ ছাড়ে। এখন ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। এখানে ব্রেকফাস্টের মধ্যে রয়েছে কচুরি আলুর দম, সঙ্গে একটা মিষ্টি রয়েছে। আর এটা হচ্ছে নদী, এই নদী দিয়ে আমাদের জার্নি শুরু হবে। সুন্দরবন ট্রিপ 3 দিন 2 রাতের যে ট্রিপ, সেটা কিন্তু এখান থেকেই শুরু হবে। এখানে অনেক লঞ্চ রয়েছে, এই লঞ্চগুলোই এখান থেকে কিন্তু জার্নি শুরু করে। এটা হচ্ছে সোনাখালি ঘাট। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে এখানে কখন লঞ্চ ছাড়ে সেটা দেখা যাক। লঞ্চ ছাড়ার পরে কিন্তু সাইট সিনগুলো আমরা দেখতে শুরু করবো। তো এখানে আমাদের জাহাজের পাশেই আরেকটা লঞ্চ রয়েছে, সেই লঞ্চটাও কিন্তু এই সুন্দরবন ট্যুরে যাচ্ছে। তো এখানে আরও এরকম লঞ্চ থাকে, যেসব লঞ্চগুলো সুন্দরবন ট্যুরে যায়। আর এটা হচ্ছে আমাদের লঞ্চ। এই লঞ্চে এখনও ছাড়ার সময় হয়নি। তো আমাদের লঞ্চটা এখন ছাড়লো, আর আমরা এখন এই সোনাখালি ঘাট থেকে আমরা এইদিকে এগোচ্ছি। এই ব্রিজটা মাতলা ব্রিজ, এটা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। লোকালয় ছেড়ে আমরা চললাম বন্য জন্তুদের ডেরায়। সুন্দরবনের বুক চিরে আমাদের লঞ্চ ছুটে চলল মাতলা নদীর উপর দিয়ে। এ এক অদ্ভুত প্রশান্তি, যা শুধু উপলব্ধি করা যায় সুন্দরবন ভ্রমণে এলে। তো এখানে আমাদের এখন একটা গোলাপ ফুল দিয়ে মানে স্বাগত জানানো হচ্ছে। এখানে গোলাপ ফুল রয়েছে। থ্যাংক ইউ। তো এই গোলাপ ফুল দিয়ে কিন্তু আমাদের স্বাগত জানানো হলো। আর সঙ্গে রয়েছে ড্রিঙ্কস। তো আমরা পেলাম এই ওয়েলকাম ড্রিঙ্কস, সঙ্গে গোলাপ ফুল। তো আর এখানকার বাইরের সাইট সিন এখন থেকে শুরু হয়ে যাচ্ছে। যে এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিউ, মানে মাতলা নদীর ভিউ, সেটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। তো আমরা যে বোটে করে জার্নি করছি, আমাদের বোটের নাম হচ্ছে এমবি ভারতী। আর এই এমবি ভারতী চড়ে আমাদের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো, সেগুলো আমরা ভিজিট করব। তো কোনো জায়গায়, কোনো ট্যুরিস্ট স্পটে যদি আমাদের কোনো অসুবিধা হয়, তাহলে আমাদের ট্যুর গাইডও এখানে দেওয়া হয়েছে, উনি কিন্তু গাইড করে দেবেন। তো এখানে যে ভিউটা পাচ্ছি, এখানে কিন্তু অলরেডি সুন্দরবনের একটা ভাইবস এখান থেকে পাওয়া যাচ্ছে। প্রথম দিনে আমরা যে জায়গাগুলো ভিজিট করব, সেটা হলো হ্যামিল্টন সাহেবের বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, জঙ্গলের বিভিন্ন ভিউ, এটা কিন্তু এখান থেকে পাবো। দারুণ কিন্তু এখানের ভিউ। অলরেডি কিন্তু আমরা ম্যানগ্রোভ অরণ্যে প্রবেশ করলাম। এখানে যে গাছগুলো রয়েছে, এগুলো সবই শ্বাসমূল যুক্ত গাছ, আর লবণাক্ত জলের কারণে কিন্তু এই গাছগুলো উপরে শ্বাসমূল বেরোয়। আর এখানকার এই যে জঙ্গল, এর মধ্যেই কিন্তু আমরা বন্য জীবজন্তু দেখতে পাই। তো আমরা যাচ্ছি, দেখা যাক আমাদের কি বাঘের দেখা মেলে কিনা। এখানে বন্যজন্তুরা তো অবশ্যই থাকবে, কিন্তু বাঘের দেখা পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। তো সেটা কি আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয় কিনা, সেটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে অলরেডি কিন্তু আমাদের সুন্দরবনের যে ম্যানগ্রোভ গাছ, সেগুলো কিন্তু এখান থেকে অলরেডি আমরা দেখা শুরু করেছি। একদম যে আমাদের লঞ্চের আছে, আমি একদম লঞ্চের একদম সামনে রয়েছি। আর এখান থেকে এই মাতলা নদীর ভিউ, আর দুপাশে ম্যানগ্রোভের গাছ, এগুলো মানে চাক্ষুষ না দেখলে কিন্তু এই ভিডিওর মাধ্যমে অতটা বোঝা সম্ভব নয়, যতটা আমি পসিবল হচ্ছে সবগুলো দেখানোর চেষ্টা করছি। খুব দারুণ দারুণ ভিউ, মানে নেচার যে এত সুন্দর হতে পারে, সেটা কিন্তু এই জায়গায় আসলে দেখা যাবে। আর যেহেতু এটা সুন্দরবন, একটা জঙ্গল ঘেরা জায়গা, সেখানে কিন্তু অনেক বন্য জীবজন্তু থাকে। তো আমরা আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে বাস করি, বিভিন্ন জায়গা থেকে এসেছি, তারা কিন্তু এই জায়গাটায় আসলে এই জন্যই ভালো লাগে, কারণ এটা কিন্তু সম্পূর্ণ লোকালয়হীন জায়গা। এখানে কোনো জনবসতি নেই, কোনো ঘরবাড়ি নেই। সব জায়গায় এটা কিন্তু বন্য জন্তুদের একটা জায়গা, তাদেরই বাড়ি বলা যায়। তো আমরা তাদের দেখতে এসেছি, জানি না কতটা দেখতে পারবো। তো এই ভিউটা কিন্তু সত্যি দারুণ। আর আমাদের এই যে লঞ্চ, এই লঞ্চে করে আমরা যাচ্ছি সুন্দরবন ভ্রমণে। আজকে আমাদের প্রথম দিনে আমরা যেসব জায়গা ঘুরবো, সেটা কিন্তু তোমাদের দেখাবো, তাই তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকতে হবে।
তো এখানে দেখতে পাচ্ছি একসঙ্গে অনেকগুলো লঞ্চ যারা কিন্তু এখানে ট্যুর করছে। এখানে অনেকগুলো লঞ্চ, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা এখান থেকে এই সুন্দরবন ট্যুরের যে প্যাকেজ তার ভিতরে কিন্তু এখানে ট্যুর করছে। অনেকে হয়তো কালকে ট্যুর শুরু করেছে, আজকে তাদের সেকেন্ড ডে, আবার অনেকে আছে যাদের আজকে ফার্স্ট ডে। তো এখানে ম্যাক্সিমাম জাহাজ এই লঞ্চগুলো কিন্তু ট্যুরের লঞ্চ, আর কিছু যে ভুটভুটি বা কিছু মাছ ধরা নৌকো রয়েছে সেইগুলোতে কিন্তু এখান থেকে মাছ ধরা হয়। তো আমরা এখন প্রায় গোসাবার কাছাকাছি চলে এসেছি। গোসাবা হয়ে কিন্তু তারপর আমরা বাংলোতে যাব। তো আমাদের ট্রিপের মাঝখানে আমাদের এখন যেটা দেওয়া হলো সেটা হচ্ছে আমুদি মাছের ফ্রাই, সেটা কিন্তু আমরা পেলাম। আর এটা কীরকম লাগে খেতে সেটা তো অবশ্যই দেখাবো। তো এখানকার মানে আমুদি মাছটা কিন্তু খুব দারুণ, মানে এখানকারই এই যে মাতলা নদী, এখান থেকেই কিন্তু এই আমুদি মাছটাকে ধরা হয়েছে, এবং সেখানে এই নদীরই মাছ, সেই মাছই কিন্তু আমরা এই লঞ্চে বসে এখন খাবো। আর এখান থেকে তো অলরেডি আমরা সুন্দরবনের ভিউটা পেয়ে যাচ্ছি, ম্যানগ্রোভ অরণ্য, দারুণ সুন্দর একটা জায়গা। আমরা যেতে চলেছি, এখন যাওয়ার পথেও যে ভিউ পাচ্ছি, আর স্পটে পৌঁছে তো আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছেই। তো আমরা কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আজকে যদিও আমাদের সাইট সিন রয়েছে, জঙ্গলের ভিতরে আমরা আজকে অ্যাক্টিভিটি করতে পারবো না। তো আজকে এখন আমরা জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছি। এগুলো সব সুন্দরবনেরই মানে গাছ, ম্যানগ্রোভ গাছ। তো এই গাছগুলো আমরা লঞ্চ থেকে দেখছি। তো এখন যে সাইড সিনগুলো আমরা দেখব সেইগুলো দেখার পরে কালকে আমাদের রয়েছে জঙ্গল অ্যাক্টিভিটি, মানে জঙ্গলের ভিতর দিয়ে আমরা বিভিন্ন কিছু দেখব। যাই হোক, আমরা অলরেডি একটা ঘাটের কাছে চলে এসেছি। তো সেখান থেকে সম্ভবত ওখান থেকেই কাছাকাছি হবে আমাদের স্পট, আজকের স্পট। আর এখানে কিন্তু এইরকমই ভিউ, মানে মনে হচ্ছে যেন একদম বাঘ মনে হচ্ছে এখান থেকেই বেরোবে, কিন্তু এখানে একদম নিস্তব্ধ, কোনো শোরগোল নেই, কোনো কোলাহল নেই। একমাত্র যেটা দেখতে পাচ্ছি এখানে যে মাছ ধরা যে নৌকোগুলো, সেখান থেকে শুধু আওয়াজ আসছে, লঞ্চের আওয়াজ বা মাছ ধরার ট্রলারের আওয়াজ, সেটা কিন্তু আসছে। তাছাড়া কিন্তু এখানে একদম নিস্তব্ধ, বনের মধ্যে কোনো একটুও শব্দ নেই। একদম সামনে দেখা যাচ্ছে একটা ছোট দ্বীপ, যেখানে কিন্তু কেউ যায় না, কারণ এত জঙ্গল ঘেরা একটা দ্বীপ, ওখানে কেউ যায় না। আর এখানে কিন্তু এখন খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে দারুণ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে। আর আকাশে মেঘ রয়েছে, তার জন্য কিন্তু সূর্যের মানে তাপ, রোদ সেটা কিন্তু কম। আর এই জন্যই আরও ভালো লাগছে। যদি মানে রোদটা থাকতো বা সূর্যের উত্তাপ থাকতো, তাহলে কিন্তু আমরা সেইভাবে এই ফিলটা পেতাম না। আজকে একটা সুন্দর দিন, আর এই সুন্দর দিনে আমাদের এই ট্যুরটা হচ্ছে, সেটা কিন্তু খুব দারুণ। তো এখানে এই লঞ্চে করে ভিউ দেখতে দেখতে যাচ্ছি সুন্দরবনের, তো সেটাই। আর অ্যাকচুয়ালি আমাদের লঞ্চটা এখন এই মাতলা নদীর মাঝখান দিয়ে বরাবর যাচ্ছে। আর কখনো কখনো সাইডেও আসবে, তখন কিন্তু দেখাবো যে সাইডে সুন্দর যে সুন্দরবন সেটা কেমন, সেটা কিন্তু দেখাবো। তো এখানকার ভিউ কিন্তু সত্যি সুন্দর। এখানে একদম রৌদ্রোজ্জ্বল একটা, মানে রৌদ্রের তাপ লাগছে না, কিন্তু তারপরেও লাইটের কিন্তু কমতি নেই। একদম দারুণ দারুণ একটা ওয়েদার, আর সেই সঙ্গে সঙ্গে এই মাতলা নদীর ভিউ। এখান থেকে কিন্তু নদীটা মনে হচ্ছে দুটো ভাগ হয়ে গেছে, এই দিকে একটা চলে গেছে পার্ট, আর এই দিকে একটা চলে গেছে পার্ট। এটা এতটাই চওড়া যে মনে হয় যে এটাই সমুদ্র, কিন্তু না, এটা একটা নদী, এটা মাতলা নদী। আর সেই মাতলা নদী মাঝখান দিয়ে, একদম মাতলা নদীর মাঝখান দিয়ে আমরা চলছি। আর এই মানে আমাদের লঞ্চটা এগিয়ে চলছে। আর এখানকার জলের যে স্বচ্ছতা, সেটা কিন্তু একদম এই গ্রেট। মনে হয় যেন এই জল খাওয়া যাবে, এতটাই পরিষ্কার। তবে হ্যাঁ, এই জল কিন্তু প্রচণ্ড লবণাক্ত। আমি একবার টেস্ট করেছিলাম, এর আগে একবার এসেছিলাম, মারাত্মক লবণাক্ত। মানে এর মধ্যে যে যত পরিমাণ লবণ আছে, এটা একটু হাতে রাখলেই জমাট বেঁধে যাবে, এরকম অবস্থা। মানে এরকমই মনে হয়, মানে এতটাই লবণাক্ত। তো এখানে না যায় স্নান করা, না যায় এই জল খাওয়া, মানে পানের অযোগ্য, স্নানের অযোগ্য বা ব্যবহারের অযোগ্য। কিন্তু পরিষ্কার, একদম স্বচ্ছ জল,
দেখে মনে হবে যেন হাত দিই। সঙ্গে আরেকটা লঞ্চ অ্যাড হচ্ছে। এখানে রয়েছে এমবি বাবা সুরেন্দ্রপুর আর এমবি ভারতী, তো দুটো লঞ্চ একসঙ্গে জয়েন্ট হয়ে গেল। একটা লঞ্চে লোক আর একটা লঞ্চে চলে গেল। একটা লঞ্চ থেকে কিন্তু আর একটা লঞ্চে এই জিনিসপত্র সব ট্রান্সফার হচ্ছে। আর এই লঞ্চেও রয়েছে অনেক ট্যুরিস্ট যারা কিন্তু এই সুন্দরবন ট্যুর করছে, আর আমরাও করছি। প্রত্যেকটা লঞ্চের সঙ্গে প্রত্যেকটা লঞ্চের একটা যোগসূত্র রয়েছে। তারা কিন্তু একটা লঞ্চের জিনিসপত্র আরেকটা লঞ্চে আনা নেওয়া করা হয়, এবং একটা লঞ্চের কোনো জিনিস কম থাকলে একটা লঞ্চে সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু খুব ভালো যে এই সব লঞ্চের সঙ্গে সব লঞ্চের একটা ইউনিটি রয়েছে। আমরা এখন আছি গদখালি ঘাটের পাশে। তো এইদিকে একটা মানে এখান থেকে মাতলা নদীটা তো এইদিকে একটা চলে গেছে শাখা, এইদিকে একটা চলে গেছে, এইদিকে আর একটা চলে গেছে, চারটা দিকে কিন্তু ছড়িয়ে গেছে। তো এখন আমরা আমাদের লঞ্চটা এখন ভিড়ছে। এখন আমরা রয়েছি গোসাবায়। এখানে গোসাবা রো জেটি, সেই জেটিতেই আমাদের লঞ্চটা এখন ভিড়ছে। সুন্দরবন বিষয়ক দপ্তর ও পরিবহন দপ্তর তার মানে এই গোসাবা রো জেটিটা তার ওনারাই তৈরি করেছেন। তো সেইখানেই আমাদের লঞ্চটা এখন ভিড়ছে। আর এখানে ম্যানগ্রোভ অরণ্য তো সব জায়গায় রয়েছে, কারণ আমরা অলরেডি সুন্দরবনই ঘুরছি। তো এখন এই গোসাবা রো জেটিতে আমরা নেমে আমরা রবীন্দ্রনাথের বাড়ি, তো এখন আমরা দেখতে চলেছি হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথের বাড়ি। আর সেই সঙ্গে সঙ্গে জঙ্গলটাও একটু ঘুরে দেখবো, সাইডে যে আশপাশের যে সাইড সিন। তো চলো তাহলে যাওয়া যাক। আর এখানে আরও একটা আপনি ওটা নিয়েছেন তো? হ্যাঁ ওটাই থাকে। এটাই হচ্ছে আমাদের লঞ্চ থেকে আমরা নামলাম। এখানে কিন্তু লঞ্চটা অনেকটাই উঁচু হয়ে গেছে। তো এটা হলো গোসাবা রো জেটি। গোসাবা রো জেটিতে আমরা এখন আছি। এখানে কিছু লঞ্চও রয়েছে, এখানে আরও অনেক লঞ্চ রয়েছে। তো এখান থেকে আমাদের সাইট সিন শুরু হবে। তো প্রথমে আমরা যাব রবীন্দ্রনাথের বাংলো, তারপরে যাব হ্যামিল্টন সাহেবের বাংলোয়। তো চলো। আর এই জেটিটা কিন্তু মানে নতুন তৈরি হয়েছে সম্ভবত, কারণ এর আগে এত সুন্দর জেটি ছিল না। যাই হোক, উন্নতি হচ্ছে সব জায়গার। আর এইখানে রয়েছে এমবি বাবান। তো এরকম অনেক লঞ্চ কিন্তু এখান থেকে ছাড়ে। তো এই গোসাবা জেটি দিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছি। আর এখান থেকে কোথায় আমাদের নিয়ে যায় সেটা দেখব। হ্যামিল্টন সাহেবের বাড়িটা আগে দেখি নাকি রবীন্দ্রনাথের বাড়ি। এখানে রবীন্দ্রনাথ দীর্ঘদিন এখানে ছিলেন হয়তো, দেখা যাক। ওখানে গেলেই বোঝা যাবে যে রবীন্দ্রনাথও কী করে সুন্দরবনের সঙ্গে জড়িত আছে। শান্তিনিকেতন ছেড়ে রবীন্দ্রনাথও একসময় হয়তো এখানে এসে কবিতা লিখেছেন, সেটা আমরা দেখব গিয়ে। বলছি যে এখন আমাদের গরম লাগছে, সূর্যের উত্তাপ আছে, এতক্ষণ আমাদের সেটা ফিল হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মন্দিরের পাশে কিন্তু কিছু ফুল গাছ রয়েছে। তো এখানে টুপি পাওয়া যাচ্ছে। আমার অলরেডি একটা টুপি রয়েছে, যেটা আর আমি আর কিনবো না। ওইখানে ডাব পাওয়া যাচ্ছে, কচি ডাব। এই প্রচণ্ড সূর্যের উত্তাপে এই ডাব খাওয়াটা খুবই ভালো। তো এই ডাবটা নিয়ে নিলাম, আর এখন সেই ডাবটা খাচ্ছি। এটা হচ্ছে বেকন বাংলো, সাউথ চব্বিশ পরগনা বেকন বাংলো গোসাবা। এখানেই আমরা ঢুকবো। রবীন্দ্রনাথের বাংলো বলা হয় এটাকে।
তো এখানে রয়েছে 10 টাকা করে টিকিট। তো আমরা ভিতরে যাব এখন। তো এখানে আমরা এখন বাংলোর ভিতরে ঢুকবো। এখানে রয়েছে 10 টাকা করে টিকিট। থেকে এখান থেকে টিকিট কাটতে হবে। এটা হলো রবীন্দ্রনাথের থাকার একটা জায়গা, যেখানে কিনা উনি ছিলেন। বাড়িটা কিন্তু খুব সুন্দর সুন্দর নকশা করে কাঠ দিয়ে করা, মানে উপরে টিনের চালা রয়েছে, কিন্তু ভিতরটা সম্পূর্ণ কাঠের তৈরি। মানে সেই সময় কাঠের এই কাঠগুলো যে এত ভালো কাঠ ছিল, এগুলো সম্ভবত শাল কাঠ। তো সেই শাল কাঠ কিন্তু সেইভাবেই রয়েছে এখনো, কাঠটা কিন্তু খারাপ হয়নি। আর এই বাড়িটা কিন্তু সম্পূর্ণ কাঠের। আমি প্রথম ভেবেছিলাম এটা পিলারের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু না, এগুলো বাড়িটা পুরো বাড়িটাই কাঠের উপরে, কাঠের খুঁটি এবং কাঠের তৈরি বাড়ি, পুরো বাড়িটাই। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটা এখন ঘুরে ঘুরে দেখছি। দারুণ একটা অভিজ্ঞতা যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ছিলেন একসময়, সেই স্মৃতিটা কিন্তু মনের মধ্যে ভাসছে। উনি এখানে ছিলেন, এখানকার প্রকৃতি দেখে উনি মুগ্ধ হয়েছেন, কবিতা লিখেছেন। সত্যি একটা বিস্ময়কর এবং সত্যি ঐতিহাসিক সেই ভাবনাটা কিন্তু মনের মধ্যে যাচ্ছে। আমরা চলে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে, যেখানে কিনা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন, 2 দিন ছিলেন এখানে। তো তারপর থেকে এটাই রবীন্দ্রনাথের বাংলো নামে পরিচিত। তো এখানে উনি এসেছিলেন। আমরা এখন হেঁটে হেঁটে চলেছি স্যার হ্যামিল্টন ড্যানিয়েল বাংলোতে। আর এখনও এই বাজার বা এই মার্কেট গোসাবা মার্কেট, তার ভিতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো এর আগে বেকন বাংলোতে গেছিলাম, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে বাড়িতে ছিলেন সেটাও দেখালাম। এখন আমরা যাচ্ছি হ্যামিল্টনের সাহেবের বাংলোতে। এটা হলো স্যার হ্যামিল্টন ড্যানিয়েল বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি এটা। আর এই বাড়ির পাশে একটা পুকুর রয়েছে, আর এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাড়ি। তো এখানে সেরকমভাবে পুরনো, যেহেতু সেই হ্যামিল্টন সাহেব যখন ছিলেন সেই সময়কারের যে বাড়িটা, সেই বাড়িটা কিন্তু এখনও সেই রক্ষণাবেক্ষণ করে সেইভাবে রাখা হয়েছে। যদিও এখানে সেরকমভাবে এই বাড়িটা ছাড়া আর কিছু নেই। একটা পাঁচিল দেওয়া রয়েছে চারপাশে, পাঁচিল দিয়ে এই বাড়িটাকে সুরক্ষিত করে রাখা হয়েছে। তো এই বাড়িটার গেটটা কিন্তু আটকানো, গেটটা লক করা রয়েছে। এটাই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি। তার উপরে কিন্তু এই টিনের চালা ছিল, যেটা কিন্তু এখন মানে হয়ে গেছে, অনেকটা মরিচা ধরে মানে জং পড়া মতো অবস্থা। এখানে একটা সিঁড়ি রয়েছে। এখানে যে বাড়িগুলো দেখছি, সেই বাড়িগুলো প্রত্যেকটা বাড়িরই কিন্তু এই যে কলমটা রয়েছে সেটা কিন্তু কাঠের। এটা কিন্তু কাঠের, সম্পূর্ণ কাঠের বাড়ি। আর এই এত পুরনো বাড়ি কাঠের হওয়া সত্ত্বেও এখনও কিন্তু ঠিকঠাক রয়েছে, কিছুই হয়নি, না ঘুণে ধরেছে না নষ্ট হয়েছে, সেরকমভাবেই কিন্তু সুরক্ষিতভাবে রয়েছে। তো আমরা হ্যামিল্টন সাহেবের যে বাংলো আছে সেখান থেকে এখন বেরোচ্ছি। তো এখন আমরা আবার আমাদের লঞ্চে যাব। লঞ্চে গিয়ে আমাদের আছে লাঞ্চ করার টাইম, যেহেতু আমরা লঞ্চে গিয়ে লাঞ্চটা করব। সুন্দরবনে আমরা কিছু সাপও দেখতে পারি, যেরকম এই যে বিষাক্ত সাপ রয়েছে, কিছু কিছু বন্ধু সাপ রয়েছে, আর কিছু রয়েছে সামুদ্রিক সাপ। বিষধর সাপগুলোর মধ্যে কেউটে, শঙ্খচূড়া, কালচে, চন্দ্রবোড়া এগুলো তো আছেই। আর কিছু কিছু সাপের কামড়ে মানুষের কোনো ক্ষতি হয় না, যেরকম কি আছে বেতাছড়া, দাঁড়াস, লাউডগা, জলদোড়া, ঘরচিচি, কালনাগিনী, সবুজ কার, এত কিছু মানে সাপ আছে যারা কিন্তু আমাদের কামড়ালেও কিছু হয় না। বিষধর সাপ এই 4টে বিষধর সাপ রয়েছে, আর এইদিকে কিছু রয়েছে বন্ধু সাপ, এরাও কিন্তু কামড়ালে কিছু হবে না। আর সামুদ্রিক সাপ, সব সামুদ্রিক সাপই বিষধর হয়, এদের চেনার সহজ উপায়, সব সামুদ্রিক সাপ বিষধর। সুতরাং আমাদেরকে কিন্তু জলের মধ্যে, সমুদ্রের জলের যে সাপগুলো সেগুলো থেকে কিন্তু সাবধান থাকতে হবে। তো আমরা সুন্দরবন ট্রিপে যাচ্ছি, যে সাপগুলোকে দেখব তার মাধ্যমে কিন্তু আমরা যদি দেখি কোনো সাপ আমরা বুঝতে পারবো, যেহেতু এই বোটটা আমাদের দেখে চিনে নিলাম যে সাপগুলো বিষধর কিনা। মানে এসি থেকে অনেক বেটার, মানে এটা ন্যাচারাল যে পিওর হাওয়া সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি, মানে দারুণ দারুণ। মানে এই যে পলিউশন ফ্রি এয়ার আর এই পলিউশন ফ্রি নেচার, এটা কিন্তু আমরা কলকাতা থেকে কখনোই পাই না। তো দারুণ একটা ভিউ আর দারুণ একটা পরিবেশ। আমরা
আমাদের কর্মব্যস্ততার মধ্যে যদি একটু সময় বের করে এরকম ট্যুর করতে পারি বা এরকম আসতে পারি, তাহলে কিন্তু আমাদের সত্যি আমাদের অনেকটা মনের যে দুঃখ কষ্ট থেকে শুরু করে আমরা মানে একটা প্রশান্তি পাবো। এখানকার যে মাতলা নদীর যে ভিউটা, সেটা কিন্তু সত্যি দারুণ, সত্যি একটা অন্য রকমের অভিজ্ঞতা এখানে রয়েছে। এখানে কিছু বাড়িঘরও রয়েছে। এখানকার বাড়িঘর কিন্তু মানে মাটির বাড়ি হয় অনেক ম্যাক্সিমামই। এখানের যারা বসবাস করে এরা সাধারণত এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, অথবা এই যে সমুদ্রের মধ্যে এই যে নদীর আশেপাশে যে এখানে যে সুন্দরবন রয়েছে, বনের মধ্যে তারা কিন্তু কাঁকড়া ধরে বা তারা মধু সংগ্রহ করে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে। তো এখানে কিছু জেলেদের নৌকো দেখতে পাচ্ছি, এখানে জেলেদের নৌকো রয়েছে। আর এইখানে কিন্তু এই যে সমুদ্র মানে সুন্দরবনের, এটা কিন্তু অফ সাইড, সুন্দরবনের মেইন জঙ্গল না এটা। তো এই সাইড দিয়ে যেতে যেতে কিন্তু আমাদের একটা অন্য রকমের অভিজ্ঞতা। আজকে মানে আমাদের সুন্দরবন ভ্রমণ মানে মেইনত যেটার উপর বেস করা হয় সেটা হচ্ছে নৌকো ভ্রমণ। সুন্দরবনে এরকম নয় যে আমাদের স্থলভাগ দিয়ে কোনো গাড়িতে করে আমরা যাতায়াত করবো, সেরকম কিন্তু হয় না। সুন্দরবন ভ্রমণ মানেই হচ্ছে লঞ্চে ভ্রমণ। বিভিন্ন জঙ্গল, দুপাশে জঙ্গল রয়েছে, সুন্দরবনের ম্যানগ্রোভ গাছ, কেওয়া, গরান, সেই সব গাছ রয়েছে। আর সেই সব গাছগুলো দেখা এবং তার সঙ্গে যে সেই গাছ, সেই বনের মধ্যে যেসব বন্য জন্তু জানোয়ার রয়েছে, সেগুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো। সব থেকে আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানকার ওয়েদারটা কিন্তু ফাটাফাটি, মানে দারুণ ওয়েদার। এই ওয়েদারটা সাথে কোনো ওয়েদারের তুলনা চলবে না। এই জন্যই কিন্তু বারবার যারা একবার আসে তারা কিন্তু আবারও আসতে চায়, শুধুমাত্র এই ওয়েদারের কারণে। আমাদের সঙ্গে আর একটা এই লঞ্চে এই ট্রিপে যাচ্ছে, এটা হচ্ছে এমভি ভ্রমণ সাথী। সুন্দরবনের সেই মানে সুন্দর ভিউজ ওটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে বাঁধানো ঘাট, মানে ঘাট এই মাতলা নদীর পাড়টাকে সুন্দর করে বাঁধানো হয়েছে। আর এই মাতলা নদীতে একটা নৌকো ভ্রমণেরও অভিজ্ঞতা যদি লাভ করতে চায়, সেটাও কিন্তু করা যায়। সেটা কিন্তু আরও বিভৎস হয়। এটা যদিও আমরা অনেক বড় লঞ্চে ভ্রমণ করছি, কিন্তু ওই মাতলা নদীতে যদি বোটিং বা ট্রলারে করে যদি ভ্রমণ করা হয়, কারণ এখানে প্রচণ্ড ঢেউ, সেটা কিন্তু এই লঞ্চে বসে ফিল করা যাবে না। কিন্তু সেই যদি ট্রলার বা ছোট্ট নৌকোয় করে যাওয়া যায়, তাহলে কিন্তু এই ঢেউগুলো প্রত্যেকটা মানে ঢেউয়ে এক একবার করে আতঙ্ক লাগবে, এরকম স্রোত রয়েছে এখানে। এইভাবে কিন্তু বসে এই লঞ্চের পাশে বসে সুন্দর অভিজ্ঞতা। প্রথম দিন আমাদের, আর প্রথম দিনেই আমরা সুন্দর ভিউ উপভোগ করছি। আর সাইট সিন যাই হোক না কেন, সব থেকে অ্যাট্রাক্টিভ আর সব থেকে উপভোগ্য হচ্ছে এই ঠান্ডা হাওয়া, এখানকার পরিবেশ, আর এখানকার এই মাতলা নদীতে ভ্রমণ। এটা কিন্তু সত্যি একদম স্মৃতিতে লেখা থাকছে একবার ভ্রমণ করা। তো আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চে আমাদের রয়েছে সাদা ভাত, সঙ্গে রয়েছে ডাল, মুড়িঘণ্ট ডাল, তারপর রয়েছে বেগুন ভাজা, এগুলো রয়েছে আপাতত। এগুলোতে খাবারটা কিন্তু খুবই টেস্টি, কারণ কি বাঙালি খাবার কিন্তু ডাল আর বেগুন ভাজা হলে কিন্তু আর কিছু লাগে না। তো সেটাই টেস্ট করে দেখবো। দারুণ, ডালটা খেতেও দারুণ। মানে এরকম একটা পরিবেশে লাঞ্চ করছি আমরা, এটা মানে সত্যি একটা অন্যরকমের একটা অভিজ্ঞতা। জার্নি করতে মাতলা নদীর উপরে এইরকম ট্যুর করতে আমরা লাঞ্চ করছি। সাধারণত আমরা হোটেলে খাই, রেস্তোরাঁয় খাই, বাড়িতে খাই, কিন্তু এই লঞ্চে মানে সুন্দরবনের রাইড করতে এটা কিন্তু অন্যরকমের একটা অভিজ্ঞতা। সেই জন্যই সুন্দরবন ট্যুরটা এটার জন্যই বিশেষ আকর্ষণ, যে প্রকৃতির ঘেরা পরিবেশ, সঙ্গে নদী, হাওয়া, ঠান্ডা হাওয়া এবং
সঙ্গে রয়েছে এটা রয়েছে পাবদা মাছ, আর এটা রয়েছে, এটা কি মাছ রয়েছে? এটা ভেটকি মাছ, আর এটা পাবদা মাছ। তো আমাদের এখন দেওয়া হয়েছে ভেটকি মাছ আর হচ্ছে পাবদা মাছ। তো এখানের যে ভিউটা পাচ্ছি এখানে, সেটা কিন্তু একটা জঙ্গলাগীর্ণ পরিবেশ রয়েছে, আর এখানে কিন্তু লেখা রয়েছে টাইগার ক্যাম্প। তাহলে সম্ভবত এখানে কোনো ক্যাম্প রয়েছে যেখানে কিন্তু টাইগার থাকতে পারে। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই যে আরেকটা এই ট্যুরের লঞ্চ কিন্তু দেখতে পাচ্ছি, এখানে অনেক লঞ্চ আছে, প্রচুর লঞ্চ আছে যারা কিন্তু এই সুন্দরবন ট্রিপটা করে। তো এখানে কিন্তু সুন্দরবনের যে অ্যাকচুয়াল যে ভিউটা সেটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিন্তু বাঘ থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা চেষ্টা করছি দেখার যে কী কী আমরা দেখতে পাই এখানে। তো এখানে যেটা রয়েছে সেটা হলো যে এখানে গাছপালা, যে ম্যানগ্রোভ গাছগুলো সেগুলো তো দেখতে পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে সেরকম কিছু তো লক্ষ্য এখানে করা যাচ্ছে না। তবে হ্যাঁ, এখানে কিছু পাখি দেখতে পাচ্ছি, কিন্তু কুমিরও দেখার সম্ভাবনা এখানে আছে। তো দেখা যাক এখানে কুমির দেখা যায় কি না। এখানে একটা শাখা চলে গেছে, এই মাতলা নদীর একটা শাখা। এই শাখাটা ধরে যদি ভিতরে যাওয়া হয় তাহলে কিন্তু বাঘ দেখার সম্ভাবনা রয়েছে। এখানে জাল দিয়ে ঘেরা রয়েছে, এখানে জাল দিয়ে ঘেরা রয়েছে যাতে করে বন্য জন্তুরা যাতে করে এ পাশে না চলে আসতে পারে। এখানে যে বাঘ যদি আসতে হয় তাহলে এই জালটাকে ছিঁড়ে তারপর আসতে হবে, তার জন্য কিন্তু জালের ব্যারিকেড দেওয়া আছে। কারণ কখনো কখনো বাঘ চলে আসে, এই লোকালয়ে চলে আসে, তার জন্য বাঘ যাতে লোকালয়ে না আসতে পারে তার জন্যই কিন্তু এই ব্যারিকেডটা করা রয়েছে। এখানে জঙ্গলে সব জায়গায় ব্যারিকেড করাটা সম্ভব হয় না, তো কিছু কিছু জায়গায় যে সাইডে লোকালয় রয়েছে সেই সাইডে কিন্তু এই ব্যারিকেডগুলো করা থাকে যাতে করে বন্য জন্তুরা বাইরে না আসতে পারে, মানুষের ক্ষতি না করতে পারে। এখানে প্রত্যেকটাই যে জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু ওই জাল দিয়ে ঘেরা রয়েছে যাতে করে বন্য জন্তুরা বাইরে না আসতে পারে। তো এখানে জঙ্গল কিন্তু অনেকটাই ঘন, আর এই ঘন জঙ্গলেই কিন্তু বন্য জন্তুরা সেফ থাকে। জঙ্গলটা যত ঘন হবে বাঘ থাকার সম্ভাবনা কিন্তু ততটাই বেশি। এখানে নেট দিয়ে ঘেরা রয়েছে, মানে এর মধ্যে বন্য জন্তুরা, বাঘ বা অন্য জন্তুদের থাকার সম্ভাবনা খুব বেশি। এখানে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের আওতায় রয়েছে এটা, টাইগার রিজার্ভ ফরেস্ট বলা হয়। এখানে বাঘকে সংরক্ষণ করে রাখা হয়েছে, তার জন্য কিন্তু এখানে মানুষের প্রবেশ নিষেধ। যেখানে বাঘের সংরক্ষণের জায়গা সেখানে কিন্তু মানুষের প্রবেশ নিষেধ। তো সেই সব জায়গায় সংরক্ষণ করা থাকলেও তাও কিন্তু মধু সংগ্রহ বা কাঁকড়া সংগ্রহের জন্য মানুষকে জীবিকার তাগিদে এইসব অরণ্যে প্রবেশ করতে হয়। তো এই অরণ্যে প্রবেশ করার সময় তাদের কিন্তু এই বাঘ বা অন্য বন্যজন্তুদের কবলে অনেকের জীবনও চলে যায়। তো সেই সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে এদের জীবিকা নির্বাহ হয়। যারা সুন্দরবনের উপর নির্ভরশীল তারা কিন্তু এই সুন্দরবনে যত ভয়ঙ্কর অভিজ্ঞতাই হোক না কেন, তারা কিন্তু নিজের জীবিকার তাগিদে তারা এই সুন্দরবনে যায় এবং তারা মধু সংগ্রহ করে, তারা কাঁকড়া সংগ্রহ করে এবং তারা এই কাঠ সংগ্রহ করে কিন্তু তাদের জীবিকা চালায়। তাদের কিন্তু জীবনটা অনেক ভয়াবহ, কারণ এখানে রয়েছে প্রচুর যারা জেলে রয়েছে, যারা মাওয়ালিরা রয়েছে, তারা কিন্তু অনেকেই জীবন চলে গেছে বাঘের হাতে, অনেকে মরতে মরতে বেঁচে গেছে কোনো রকমে। তাদের অনেক শুশ্রূষা বা চিকিৎসার মাধ্যমে তাদের কিন্তু তারা বেঁচে আছে। তো এখানকার যে সুন্দরবনের যে গাছগুলো, সুন্দরী গাছ থেকে শুরু করে গেওয়া, গরান যেসব ম্যানগ্রোভ গাছ রয়েছে সেই সব গাছগুলো কিন্তু অনেক পুরনো। এই সুন্দরবন শুধু তো একদিনে তৈরি হয়নি, অনেক হাজার হাজার বছর ধরে এই গাছগুলো রয়েছে এবং এই গাছগুলো অনেক পুরনো গাছ এবং এক একটা গাছের তো 100-200 বছরেরও পুরনো। তো সেই গাছগুলো কিন্তু একদম এরকমই থাকে সব সময়। আর সেই গাছগুলোর শুধু একটা না, গাছগুলো এত ঘন থাকে, একটা গাছ থেকে একটা গাছের ডিস্টেন্স মোটামুটি খুব বেশি না, একদম একটা গাছের গোড়া দিয়ে আর একটা গাছ, এরকম এত ঘন গাছ।
আর এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বন্য জন্তুরাই একমাত্র বিচরণ করতে পারে, কারণ মানুষের পক্ষে এই জঙ্গল দিয়ে হাঁটাও সম্ভব না, কারণ এই জঙ্গলে রয়েছে উঁচু উঁচু মানে শেকড়ের মতো থাকে যেগুলো শ্বাসমূল বলে, ওইগুলো পায়ে বিঁধে যাবে যদি এখান দিয়ে হাঁটা হয়। তো তার জন্য কিন্তু এখানে হাঁটতে গেলে খালি পায়ে তো হাঁটা সম্ভব একদমই না, বরঞ্চ বুট জুতো পায়ে দিলেও পায়ে ওই কাঁটাগুলো ঢুকে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল। তো আমাদের লঞ্চ এগিয়ে চলছে সুন্দরবনের সৌন্দর্য দেখাতে দেখাতে, আর আমরা এই লঞ্চে বসে বসে বাইরের সৌন্দর্যটা উপভোগ করছি। আর লঞ্চ চলছে আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেখানে আমাদের নাইট স্টে হবে। আর এখানের যে ভিউ সেটা একদমই ন্যাচারাল ভিউ, ন্যাচারাল সুন্দরবন যেরকম হয়ে থাকে সেরকমই একটা প্রকৃতি ঘেরা সুন্দর একটা দৃশ্য, যেটা কিনা আমরা লঞ্চে বসে বসে উপভোগ করতে করতে যাচ্ছি। এবং আপনারা যদি আসেন তো আপনারাও কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, যেটা কিন্তু ক্যামেরার মাধ্যমে অতটা না বোঝা গেলেও বাস্তবে কিন্তু দারুণ। এখানকার ওয়েদারটাও আজকে এতটাই ভালো যে কিনা আমাদের কোনো গরমই লাগছে না, মাঝে মাঝে একটু সূর্যের উত্তাপ থাকলেও ম্যাক্সিমাম সময় কিন্তু মেঘলা। আর একটা জঙ্গলের আর একটা সাইডেও চলে এসেছি, সেই সাইডে টাইগার আছে কিনা আমরা একটু পর্যবেক্ষণ করছি, যে এখানে আমাদের যদি ভাগ্য ভালো থাকে এখানেও আমরা টাইগার দেখতে পেতে পারি। তো দেখা যাক এখানে টাইগারের কোনো চিহ্ন দেখতে পারি কিনা। টাইগার হয়তো দেখতে পাবো না, কিন্তু তার পায়ের ছাপ হয়তো দেখতে পারবো। এখানে নামলে অবশ্যই টাইগারের পায়ের ছাপ দেখা যাবে, কিন্তু এখানে নামার কোনো পারমিশন নেই। এই সাইডে একদম মানে প্রবেশ নিষেধ, এখানে কোনো জাল দিয়েও ঘেরা নেই, তার জন্য কিন্তু এখানে ট্যুরিস্টদের কিন্তু নামা যাবে না। এখানে যেসব জায়গায় ট্যুরিস্টরা নামতে পারে সেই সব জায়গায় আগে থেকে পারমিশন করতে হয়, পারমিশন করে তারপরে কিন্তু সেই সব জায়গায় নামতে দেওয়া হয়। এই যে জায়গাগুলো এগুলো শুধুমাত্র লঞ্চে থাকা অবস্থায় এইসব জায়গাগুলো দেখতে হয়, দেখে তারপরে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানেই ট্যুরিস্টদের নামতে দেওয়া হয়। তো আমিও দেখছি দূর থেকে যে কিছু দেখার মতো আছে কিনা, কিছু জন্তু বা কিছু জঙ্গলের কিছু প্রাণী যদি চোখে পড়ে সেটা অবশ্যই তোমাদের সেটা দেখাবো, কিন্তু এখন অবধি আমার সেরকম কিছু চোখে পড়লো না। তো তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই দেখছো, আমি জানি না, আমি খালি চোখে তো দেখতেই পাচ্ছি না। তো এখানে যে যদি থাকার সম্ভাবনা একটা থাকতে পারে সেটা হচ্ছে কুমির এখানে থাকতে পারে, সেটার চান্সেস রয়েছে। আর বাদর থাকতে পারে, হনুমান থাকতে পারে, সেগুলোরও চান্সেস রয়েছে। বড় বড় পাখি যেগুলো সাধারণত সুন্দরবনে থাকে, বক থাকে, কেন তো বক তো অনেকই দেখা যাচ্ছে, প্রচুর বক রয়েছে সুন্দরবনে। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু জঙ্গল মানে কিন্তু শান্ত, কোনো একটু মানে শব্দ নেই, কোনো গাছের পাতা পর্যন্ত নড়ছে না, মানে একটা শিহরণ জাগানো পরিবেশ। একটা গাছের পাতা পর্যন্ত নড়ছে না। আর এখানে একটা বক দেখতে পাচ্ছি, তো এখানে ভিতরে যেহেতু জাল দেওয়া রয়েছে, তো যদি বাঘ থেকেও থাকে কাছাকাছি, ওই জাল ছিঁড়ে তো আর বাইরে আসতে পারবে না। এটাই হচ্ছে না দেখার একটা কারণ ভিতরে জাল রয়েছেই, প্রত্যেকটা জায়গায় ভিতরে জাল রয়েছে। এখানে কিন্তু এই যে আমরা এত সুন্দরবনে এত কাজ দিয়ে যাচ্ছি, তো এখানে এই যে যেহেতু আজকে মানে এখন জোয়ার রয়েছে, এই জোয়ারে পাটটা জেগে মানে রয়েছে, জলে নিমজ্জিত রয়েছে, তার কারণে কিন্তু কুমির দেখার চান্সেসটা কম। কারণ যখন ভাটা হয় তখন কিন্তু কুমির দেখা যায়, জ্বরের সময় কুমির দেখা যায় না। এখানে সেরকম অর্থে জঙ্গলের যে ভিউটা সেটাই কিন্তু আমরা পাচ্ছি। তো এখানের যে ভিউটা পাচ্ছি এখানে সেটা কিন্তু একটা জঙ্গলাগীর্ণ পরিবেশ রয়েছে। আর এখানে কিন্তু লেখা রয়েছে টাইগার ক্যাম্প, তাহলে সম্ভবত এখানে কোনো ক্যাম্প রয়েছে যেখানে কিন্তু টাইগার থাকতে পারে। তো এখানে কিন্তু সুন্দরবনের যে অ্যাকচুয়াল যে ভিউটা সেটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিন্তু বাঘ থাকার সম্ভাবনা রয়েছে, তো আমরা চেষ্টা করছি দেখার যে কী কী আমরা দেখতে পাই এখানে। তো এখানে যেটা রয়েছে সেটা হলো যে এখানে গাছপালা, যে ম্যানগ্রোভ গাছগুলো সেগুলো তো দেখতে পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে
সেরকম কিছু তো লক্ষ্য এখানে করা যাচ্ছে না, তবে হ্যাঁ এখানে কিছু পাখি দেখতে পাচ্ছি, কিন্তু কুমিরও দেখার সম্ভাবনা এখানে আছে। তো দেখা যাক এখানে কুমির দেখা যায় কি না। এখানে একটা শাখা চলে গেছে, এই মাতলা নদীর একটা শাখা। এই শাখাটা ধরে যদি ভিতরে যাওয়া হয় তাহলে কিন্তু বাঘ দেখার সম্ভাবনা রয়েছে। এখানে জাল দিয়ে ঘেরা রয়েছে, কারণ কখনো কখনো বাঘ চলে আসে, এই লোকালয়ে চলে আসে, তার জন্য বাঘ যাতে লোকালয়ে না আসতে পারে তার জন্যই কিন্তু এই ব্যারিকেডটা করা রয়েছে। এখানে জঙ্গলে সব জায়গায় ব্যারিকেড করাটা সম্ভব হয় না, তো কিছু কিছু জায়গায় যে সাইডে লোকালয় রয়েছে সেই সাইডে কিন্তু এই ব্যারিকেডগুলো করা থাকে, যাতে করে বন্যজন্তুরা বাইরে না আসতে পারে, মানুষের ক্ষতি না করতে পারে। এখানে প্রত্যেকটা এই যে জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু ওই জাল দিয়ে ঘেরা রয়েছে, যাতে করে বন্যজন্তুরা বাইরে না আসতে পারে। তো এখানে জঙ্গল কিন্তু অনেকটাই ঘন, আর এই ঘন জঙ্গলেই কিন্তু বন্যজন্তুরা সেফ থাকে। জঙ্গলটা যত ঘন হবে বাঘ থাকার সম্ভাবনা কিন্তু ততটাই বেশি। এখানে নেট দিয়ে ঘেরা রয়েছে, মানে এর মধ্যে বন্যজন্তুরা, বাঘ বা অন্য জন্তুদের থাকার সম্ভাবনা খুব বেশি। এখানে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের আওতায় রয়েছে এটা, টাইগার রিজার্ভ ফরেস্ট বলা হয়। এখানে বাঘকে সংরক্ষণ করে রাখা হয়েছে, তার জন্য কিন্তু এখানে মানুষের প্রবেশ নিষেধ। যেখানে বাঘের সংরক্ষণের জায়গা সেখানে কিন্তু মানুষের প্রবেশ নিষেধ। তো সেই সব জায়গায় সংরক্ষণ করা থাকলেও তাও কিন্তু মধু সংগ্রহ বা কাঁকড়া সংগ্রহের জন্য মানুষকে জীবিকার তাগিদে এইসব অরণ্যে প্রবেশ করতে হয়। তো এই অরণ্যে প্রবেশ করার সময় তাদের কিন্তু এই বাঘ বা অন্য বন্যজন্তুদের কবলে অনেকের জীবনও চলে যায়। তো সেই সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে এদের জীবিকা নির্বাহ হয়। যারা সুন্দরবনের উপর নির্ভরশীল তারা কিন্তু এই সুন্দরবনে যত ভয়ঙ্কর অভিজ্ঞতাই হোক না কেন, তারা কিন্তু নিজের জীবিকার তাগিদে তারা এই সুন্দরবনে যায় এবং তারা মধু সংগ্রহ করে, তারা কাঁকড়া সংগ্রহ করে এবং তারা এই কাঠ সংগ্রহ করে কিন্তু তাদের জীবিকা চালায়। তাদের কিন্তু জীবনটা অনেক ভয়াবহ, কারণ এখানে রয়েছে প্রচুর যারা জেলে রয়েছে, যারা মাওয়ালিরা রয়েছে, তারা কিন্তু অনেকেই জীবন চলে গেছে বাঘের হাতে, অনেকে মরতে মরতে বেঁচে গেছে কোনো রকমে। তাদের অনেক শুশ্রূষা বা চিকিৎসার মাধ্যমে তাদের কিন্তু তারা বেঁচে আছে। তো এই ভয়ানক এই জঙ্গল, সেটা কিন্তু শুধু সৌন্দর্যই না, এর মধ্যে কিন্তু আতঙ্কও রয়েছে। তো আমরা তো দেখছি বাইরে থেকে, কিন্তু তো এখানকার যে সুন্দরবনের যে গাছগুলো, সুন্দরী গাছ থেকে শুরু করে গেওয়া গরান যেসব ম্যানগ্রোভ গাছ রয়েছে, সেই সব গাছগুলো কিন্তু অনেক পুরনো। এই সুন্দরবন শুধু তো একদিনে তৈরি হয়নি, অনেক হাজার হাজার বছর ধরে এই গাছগুলো রয়েছে এবং এই গাছগুলো অনেক পুরনো গাছ, এবং এক একটা গাছের তো 100-200 বছরেরও পুরনো। তো সেই গাছগুলো কিন্তু একদম এরকমই থাকে সব সময়। আর সেই গাছগুলোর শুধু একটা না, গাছগুলো এত ঘন থাকে, একটা গাছ থেকে একটা গাছের ডিস্টেন্স মোটামুটি খুব বেশি না, একদম একটা গাছের গোড়া দিয়ে আর একটা গাছ, এরকম এত ঘন গাছ। আর এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বন্য জন্তুরাই একমাত্র বিচরণ করতে পারে, কারণ মানুষের পক্ষে এই জঙ্গল দিয়ে হাঁটাও সম্ভব না, কারণ এই জঙ্গলে রয়েছে উঁচু উঁচু মানে শেকড়ের মতো থাকে, যেগুলো শ্বাসমূল বলে, ওইগুলো পায়ে বিঁধে যাবে যদি এখান দিয়ে হাঁটা হয়। তো তার জন্য কিন্তু এখানে হাঁটতে গেলে খালি পায়ে তো হাঁটা সম্ভব একদমই না, বরঞ্চ বুট জুতো পায়ে দিলেও পায়ে ওই কাঁটাগুলো ঢুকে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল। তো আমাদের লঞ্চ এগিয়ে চলছে সুন্দরবনের সৌন্দর্য দেখাতে দেখাতে, আর আমরা লঞ্চে বসে বসে বাইরের সৌন্দর্যটা উপভোগ করছি। আর লঞ্চ চলছে আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেখানে আমাদের নাইট স্টে হবে। আর এখানের যে ভিউ, সেটা একদমই ন্যাচারাল ভিউ, ন্যাচারাল সুন্দরবন যেরকম হয়ে থাকে সেরকমই একটা প্রকৃতি ঘেরা সুন্দর একটা দৃশ্য, যেটা কিনা আমরা লঞ্চে বসে বসে উপভোগ করতে করতে যাচ্ছি। এবং আপনারা যদি আসেন তো আপনারাও কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, যেটা কিন্তু ক্যামেরার মাধ্যমে অতটা না বোঝা গেলেও বাস্তবে কিন্তু দারুণ। এখানকার ওয়েদারটাও আজকে এতটাই ভালো যে কিনা আমাদের কোনো গরমই লাগছে না, মাঝে মাঝে একটু সূর্যের উত্তাপ থাকলেও ম্যাক্সিমাম সময় কিন্তু মেঘলা আকাশ বলে ঠান্ডাটা রয়েছে, যার কারণে আমাদের দিনটা আরও বেশি উপভোগ্য হয়ে উঠেছে। তো এখানে যে গাছগুলো, এগুলো
অ্যাকচুয়ালি একটু দূরে চলে এসেছি আমরা, সুন্দরবনের একটু কাছাকাছি ছিলাম। তো এখান থেকে যেরকম সুন্দর লাগছে, কিন্তু কাছাকাছি থেকেও আমরা কিন্তু সেরকম কোনো জন্তু দেখতে পেলাম না। তবে হ্যাঁ, জন্তু জানোয়ার তো অবশ্যই আছে সুন্দরবনে, কিন্তু সেটা হয়তো এখন জন্তুরা হয়তো ভিতরে ঘুমোচ্ছে। তো আমরা আরেকটা জঙ্গলের আরেকটা সাইডেও চলে এসেছি। সেই সাইডে টাইগার আছে কিনা আমরা একটু পর্যবেক্ষণ করছি, যে এখানে আমাদের যদি ভাগ্য ভালো থাকে এখানেও আমরা টাইগার দেখতে পেতে পারি। তো দেখা যাক এখানে টাইগারের কোনো চিহ্ন দেখতে পারি কিনা। টাইগার হয়তো দেখতে পাবো না, কিন্তু তার পায়ের ছাপ হয়তো দেখতে পারবো। এখানে নামলে অবশ্যই টাইগারের পায়ের ছাপ দেখা যাবে, কিন্তু এখানে নামার কোনো পারমিশন নেই। এই সাইডে একদম মানে প্রবেশ নিষেধ, এখানে কোনো জাল দিয়েও ঘেরা নেই। তার জন্য কিন্তু এখানে ট্যুরিস্টদের কিন্তু নামা যাবে না। এখানে যেসব জায়গায় ট্যুরিস্টরা নামতে পারে সেই সব জায়গায় আগে থেকে পারমিশন করতে হয়। পারমিশন করে তারপরে কিন্তু সেই সব জায়গায় নামতে দেওয়া হয়। এই যে জায়গাগুলো, এগুলো শুধুমাত্র লঞ্চে থাকা অবস্থায় এইসব জায়গাগুলো দেখতে হয়। দেখে তারপরে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে, যেখানে ট্যুরিস্টদের নামতে দেওয়া হয়। তো আমি দেখছি দূর থেকে যে কিছু দেখার মতো আছে কিনা, কিছু জন্তু বা কিছু জঙ্গলের কিছু প্রাণী যদি চোখে পড়ে সেটা অবশ্যই তোমাদের সেটা দেখাবো। এখানে কিন্তু এই যে আমরা এত সুন্দরবনে এত কাজ দিয়ে যাচ্ছি, তো এখানে এই যে যেহেতু আজকে মানে এখন জোয়ার রয়েছে, এই জোয়ারে পাটটা জেগে মানে রয়েছে, জলে নিমজ্জিত রয়েছে। তার কারণে কিন্তু কুমির দেখার চান্সেসটা কম, কারণ যখন ভাটা হয় তখন কিন্তু কুমির দেখা যায়, জ্বরের সময় কুমির দেখা যায় না। এখানে সেরকম অর্থে জঙ্গলের যে ভিউটা সেটাই কিন্তু আমরা পাচ্ছি। এখানকার ম্যানগ্রোভ গাছের এটা কিন্তু সত্যি সুন্দর। আর এখানে আমরা এখনো পর্যন্ত কোনো বন্যজন্তু কিন্তু চোখে পড়লো না। এটা আমাদের লঞ্চ, আর আমরা দেখছি সুন্দরবন, কিন্তু আমরা বাঘের দেখা এখনো পাইনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বাঘ দেখার, কিন্তু বাঘ আমাদেরকে দেখা দেয় কিনা সেটাই দেখার। সুন্দরবনের আরেকটা ভিউ দেখাচ্ছে আরেকটা পার্টে, সেখানে এরকমভাবে একটা নালা চলে গেছে সুন্দরবনের এই বনের ভিতর দিয়ে। আর সেই তার পাশেই এই যে ম্যানগ্রোভ গাছগুলো, এগুলো কিন্তু কিছু গাছ আছে যেগুলো মানে গোড়াটা শ্যাওলা জমে বা কাদা জমে একদম কর্দমাক্ত হয়ে রয়েছে। তো আমরা অবশ্যই ঘাটে চলে এলাম। তো ঘাটে আমাদেরকে এটা হচ্ছে পাখিরালয়, যেখানে সজনেখালি, ওপারে হচ্ছে এটা, হ্যাঁ এটা সজনেখালি, আর এখানে রয়েছে পাখিরালয়, এই জায়গাটার নাম পাখিরালয়। আর ওইদিকে ওপাশে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, ওইদিকে রয়েছে। তো এখানে আমরা নামবো, নেমে তারপরে কিন্তু আমরা হোটেলে চেক ইন করবো।